কৈকেশী, বলুন পিতা। আর বিলম্ব না করে যত শীঘ্র সম্ভব রাবণকে লঙ্কাপুরীতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। মুনি বিশ্বশ্রবা তোমার স্বামী, রাবণ তারই ছেলে, আর তুমি হলে রাক্ষস কুলের কন্যা। ওই বিশ্বশ্রবা মুনির পুত্র কিভাবে আমাদের সাধের লঙ্কাপুরী দখল করে সিংহাসনে বসল? কি বললি? এই কদিনে এত ঘটনা ঘটে গেল, আর আমরা এতজন রাক্ষস মিলে কিছুই করতে পারলাম না। শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। ঠিক এই সমগ্র রাক্ষস কুলকে। দেখো দাদা, বিষ্ণুর সঙ্গে যুদ্ধে জেতা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়, সেটা আশা করি তুমিও বুঝতে পেরেছো। আর বারবার যদি আমরা পরাজিত হই তাহলে কিন্তু রাক্ষস কুলে আমাদের আর কোনো সম্মান থাকবে না। আমাদের সেনাদেরও মনোবল ভেঙে যাবে, আর তখন না থাকবে লঙ্কাপুরী, আর না থাকবে এই রাক্ষস বাহিনী। তাহলে আমরা কি এসব দেখে শুনেও চুপ করে থাকবো? একদমই না। তবে তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। অন্য কোনো উপায় ভাবতে হবে আমাকে। দেখো, লঙ্কাপুরী আমরা ফেরত পেতে পারি দুটি উপায়ে। এক, যুদ্ধ করে, আর না হয় আত্মীয়তার সূত্রে। আত্মীয়তা মানে কোন রকম ভাবে যদি আমরা বিশ্বশ্রবা মুনির সঙ্গে আত্মীয়তা স্থাপন করি, আর উত্তরাধিকার সূত্রে যদি লঙ্কাপুরী ফেরত চাই, তাহলে আমাদের হৃত গৌরব আমরা ফিরে পাবো, আর যুদ্ধ করতে হবে না। কিন্তু আত্মীয়তা কোন সূত্রে হবে দাদা? বিবাহ সূত্রে। কৈকেশী এখন বিবাহ যোগ্যা। আমরা যদি তার বিবাহ দিই ওই বিশ্বশ্রবা মুনির সঙ্গে, তাহলেই আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে। ওই যে বিশ্বশ্রবা মুনি। যাও কৈকেশী, এই পূজার ঘনিয়ে মুনির সামনে গিয়ে বসো। যতক্ষণ না মুনি চোখ খোলেন ততক্ষণ ওইখানেই বসে থাকবে। আমি এই গাছটার আড়ালে দাঁড়িয়ে আছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক মণিবরের কাছ থেকে আশীর্বাদ নিয়েই আসব। কে তুমি? আমি ধ্যানরত অবস্থায় দেখেছি তুমি সেই ভোরবেলা থেকে এখানে অপেক্ষা করছো। আমি কৈকেশী। আমি আপনার চরণে পূজার্ঘ্য নিবেদন করতে চাই। আপনি ধ্যানে মগ্ন ছিলেন বলে আপনার সামনে বসে অপেক্ষা করছিলাম। তোমার ভক্তি আর আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি কন্যা। বলো তোমায় কি আশীর্বাদ করতে পারি? আগে সারা জীবন আমি আপনার চরণে দাসী হয়ে থাকতে চাই। আপনি আমায় বিবাহ করে সেই সুযোগটুকু দেবেন মুনিবর? আচ্ছা, তোমার যদি এই ইচ্ছাই হয় তাহলে আমি এক্ষুনি তোমায় গন্ধর্ব মতে বিবাহ করছি। বাহ, অতি উত্তম। একদম মায়ের মতোই দেখতে হয়েছে। ও আমাদের পৌত্র বলে কথা। ওর নাম দিলাম রাবণ। রাবণ, শোনো, তুমি হলে রাক্ষস কুলের একমাত্র ভরসা। আমরা সবাই তোমার দিকে তাকিয়ে আশায় বুক বেঁধে আছি। রাক্ষস কুলের হয়ে যে যুদ্ধটা একদিন আমি শুরু করেছিলাম, এখন তোমাকেই রাবণ সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়ে সফল হতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আমি আমাদের সব সম্মান, রাজপ্রাসাদ যা যা চলে গেছে সব ফিরিয়ে নিয়ে আসব। আমি তোমায় কথা দিলাম মা, আমি রাবণ আমাদের লঙ্কাপুরী আমি উদ্ধার করবই। আমি জানি, আমিও তাই দশাননকে এক মুহূর্তের জন্য ভুলতে দেই না যে সে রাক্ষস কুলের সন্তান। লঙ্কাপুরী তার নিজের স্থান। এত কথার প্রয়োজন কি? রাবণ কবে যুদ্ধ জয় বেরোবে আগে সে কথা বলো। কুবের যতক্ষণ ওই সিংহাসন দখল করে রাখবে
ততক্ষণ রাক্ষসকুল লঙ্কাপুরীর রাজত্ব ফিরে পাবে না। এটা তুমি বুঝতে পারছো না কৈকেশী? প্রণাম গ্রহণ করুন দাদামশাই, প্রণাম গ্রহণ করুন বড় দাদামশাই। এসো দশানন, তোমার কথাই ভাবছিলাম। তোমার হাতেই এখন লঙ্কাপুরীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা সবাই এখন শুধু তোমার ভরসায় বসে আছি। একমাত্র তুমিই পারো লঙ্কাপুরীকে উদ্ধার করতে। ওই বিষ্ণু ছল করে আমাদের প্রাসাদ রাজত্ব সব কেড়ে নিয়েছে। যতক্ষণ না সব ফেরত পাচ্ছি কিছুতেই শান্তি পাচ্ছি না। আর এই পাতালপুরীতে থাকতে পারছি না। কত সাধ করে বিশ্বকর্মাকে দিয়ে আমাদের লঙ্কাপুরীর প্রাসাদ বানালাম, মনের মতো সাজালাম, আর এই বিষ্ণু এসে কিনা সব। দাদামশাই, বড় দাদামশাই, আপনারা একটু শান্ত হন। কি শান্ত হব? তুমি আমাদের এই সময় শান্ত হতে বলছো? কৈকেশী ও কি ভুলে গেছে যে ও রাক্ষস বংশজাত? না দাদামশাই, আমি কিছুই ভুলিনি। আর সেই জন্যই আমি আমার শক্তি বৃদ্ধির জন্য নানা রূপ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও প্রজাপতি ব্রহ্মার তপস্যা করব। ঠিকই, তপস্যা সে তো ভীষণ কঠিন কাজ। চিন্তা কেন করছো মা? আমার দাদামশাইরা যখন তপস্যায় সফল হয়েছেন তখন আমিও ঠিক পারবো মা। ওকে বাধা দিও না কৈকেশী। এই না হলে রাক্ষস কুলজাত ভাবি রাজার মতো কথা। ও নিশ্চয়ই সফল হবে। তোমার যা ইচ্ছে করো, আমাদের পূর্ণ সমর্থন, আশীর্বাদ আর ভরসা আছে। তুমি হবে এই বংশের শ্রেষ্ঠ রাজা। হ্যাঁ, আর তার সঙ্গে কুবেরের সমস্ত সম্পত্তি, সোনা দানা, হিরে জহরত সবই তো তোমার। না না মা, ওই সম্পত্তি আমার একার নয়, বরং সমগ্র রাক্ষস কুলের। আমাকে আশীর্বাদ করো মা, যেন সফল হয়ে ফিরে আসতে পারি। প্রজাপতি ব্রহ্মা যেন আমার তপস্যায় তুষ্ট হন। বিজয়ী ভব, সফল হয়ে ফিরে এসো। সমগ্র রাক্ষসকুল তোমার পথ চেয়ে থাকবে। তবে তাই হবে মা। আমি ব্রহ্মার বরে ত্রিভুবন বিজয়ী রাজা হব মা। আমায় তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করে তাই হবে।
বৎস রাবণ, চোখ খোলো, দেখো আমি এসেছি। স্বয়ং ভগবান ব্রহ্মা আমার কাছে এসেছেন? হ্যাঁ বৎস, আমি এসেছি। তোমার তপস্যায় খুশি হয়ে আমি এসেছি। বলো বলো, কি বর চাও? এই ত্রিভুবনে আমায় যেন কেউ বধ করতে না পারে। আমি অমর হতে চাই। এই বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি অন্য কোনো বর চাও। এতদিন ধরে আপনার তপস্যা করে যখন একবার আপনার দেখা পেয়েছি প্রভু, তখন আপনাকে আমায় এই আশীর্বাদ করতেই হবে। আমি নিরুপায়। জগতে কেউ অমর নয়। যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য। এ কথা ধ্রুব সত্য। আমি এই বর দিতে পারবো না। বেশ, তাহলে আমায় এই আশীর্বাদ করুন প্রভু, আমাকে সর্প, দানব, রাক্ষস আর দেবতাকুলের কেউ যেন মারতে না পারে। তুমি তাহলে এই বরই চাও তো রাবণ? ভেবে বলো। হ্যাঁ, বাকি রইল শুধু মানুষ, যাদের আমি জীবজন্তু বলে মনেই করি না। ওরা কীট পতঙ্গের মতো। আমি এই বরই চাই প্রভু। বেশ, তবে তাই হোক। তথাস্তু। হে জগতের সব ক্ষুদ্র প্রাণী, দেখো দেখো আমায়। আমি ত্রিভুবন বিজয়ী রাজা রাবণ। আমাকে কেউ মারতে পারবে না। দৈত্য, দানব, রাক্ষস কেউ না, কেউ না। আমি আসছি, সবাই প্রস্তুত হও, আমি আসছি। শুনলে শুনলে সুমালি, শুনলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নাতি আমাদের রাক্ষস কুলের নাম উজ্জ্বল করেছে। সময় এসে গেছে এই পাতালপুরী থেকে বেরিয়ে পৃথিবীতে গিয়ে রাজত্ব করার। চলো চলো, আর সময় নষ্ট না করে আমরা রাবণের কাছে যাই। চলো চলো চলো, সবাই সবাই চলো। আমাদের আর কাউকে ভয় নেই। বলো বলো সবাই, রাবণের জয়। সবাই বলো, রাবণ রাজার জয়। বলো সবাই, রাবণ রাজার জয়। জয় রাবণের জয়, জয় রাজা রাবণের জয়, জয় রাজা রাবণের জয়। আর বিলম্ব করা উচিত হবে না রাবণ। সময় এসে গেছে কুবেরের কাছ থেকে আমাদের লঙ্কাপুরী উদ্ধার করে আমাদের হৃত গৌরব পুনরুদ্ধার করবার। চলো চলো, আমরা যুদ্ধের প্রস্তুতি শুরু করি। চলো। কিন্তু দাদামশাই, তোমার মনে কি এখনো কোনো দ্বিধা আছে রাবণ? কুবের সম্পর্কে আমার ভাই, বয়সেও আমার থেকে বড়। বড় ভাইয়ের সঙ্গে কিভাবে যুদ্ধ করব দাদামশাই? এই যে ঘোরতর অন্যায়।
ভুলে যেও না রাবণ, লঙ্কাপুরী আমাদের রাজ্য। বিশ্বকর্মা ওই সুন্দর প্রাসাদ রাক্ষস কুলের জন্য বানিয়েছিলেন, যা অন্যায়ভাবে কুবের দখল করে রেখেছে। জানি জানি দাদামশাই। জানো যখন, তখন অযথা সময় নষ্ট করছো কেন? তবুও দাদামশাই, আপনি আমায় ক্ষমা করবেন। বড় ভাইয়ের বিরুদ্ধে আমি কিছুতেই যুদ্ধ করতে পারবো না। রাবণের এত বড় সাহস যে আমার মুখের ওপর না বলে দেয়। কিছু মনে করবেন না পিতা, ওর এই এক দোষ, নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে। এখন আমাদের অন্য রাস্তা ভাবতে হবে দেখছি। সোজা পথে না হলে উল্টো পথে কাজ করতে হবে। মানে কি বলতে চাইছো তুমি? আচ্ছা কৈকেশী, রাবণ সব থেকে বেশি কার কথা শোনে বলো তো? ভাই প্রহস্তের কথা ও খুব মেনে চলে, মামার কথা কখনো অমান্য করে না। প্রহস্ত? তাহলে খুব ভালো, প্রহস্তকে এক্ষুনি খবর দাও। দেখি এবারে মামার কথা কি করে অমান্য করে ওই রাবণ। আমি তোমাকে এত মানি, আর সেই তুমি কি না আমায় এই অন্যায় কাজ করতে বলছো? আমি ঠিকই বলেছি ভাগ্নে, যে কুবেরকে তুমি বড় ভাই বলে যুদ্ধ করতে চাইছো না, সেই কুবেরই কিন্তু অন্যায়ভাবে লঙ্কাপুরী দখল করে তোমাকে বঞ্চিত করে রেখেছে, তাই না? কিন্তু কিন্তু কুবের ওখানে আছে পিতা বিশ্বশ্রবার আদেশে। তাহলে তাহলে তোমার পিতার উচিত কুবেরকে আদেশ দেওয়া, যাতে সে তোমাকে তোমার উপযুক্ত জায়গা ফিরিয়ে দিতে পারে। কিন্তু তোমার পিতা কি তাই করেছেন? না, না করেননি। শুনেছি কুবের নাকি বিদ্বান বুদ্ধিমান ব্যক্তি। তাহলে তিনি কেন অন্যের জিনিস অধিকার করে বসে আছেন? কেন তোমায় ফিরিয়ে দিচ্ছেন না বলো? এটা কি অন্যায় নয়? তুমি তো ব্রহ্মার ভরে ত্রিভুবন বিজয়ী পুরুষ এখন, তাহলে কুবেরকে কেন এত ভয় পাচ্ছ? আমি ভয় পাই না মামা। তাহলে এখনই যাও, লঙ্কাপুরী উদ্ধার করো। না, আগে তুমি কুবেরকে বোঝাও। আমি যাব? যদি কুবের যুদ্ধ ছাড়াই সিংহাসন ছেড়ে দেয়, তাহলে আর আমাকে গুরুজনের সঙ্গে যুদ্ধ করতে হবে না। আমি জানি যে যুদ্ধে আমি জিতব, কিন্তু আমি ধর্মের অমর্যাদা করতে চাই না। বেশ, তোমার যখন এই ইচ্ছে, তবে তাই হোক। আরে কি সৌভাগ্য আমার! আসুন আসুন, হঠাৎ এই অধমের কাছে কি মনে করে? বিশেষ দরকারে তোমার কাছে আসতে বাধ্য হয়েছি কুবের। তাই নাকি? তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বিষ্ণুর চক্রান্তে রাক্ষসকুল এতদিন পাতালপুরীতে থাকতে বাধ্য হয়েছিল, কিন্তু আর নয়। আমি কি করব? ভালো চাও তো এক্ষুনি এই লঙ্কাপুরী ছেড়ে চলে যাও, নাহলে রাবণের সঙ্গে যুদ্ধ অনিবার্য। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। ব্রহ্মার বরে রাবণকে এখন কেউ মারতে পারবে না, ওর জয় নিশ্চিত। ভেবে দেখো তাহলে কি করবে? চুপচাপ চলে যাবে, নাকি যুদ্ধে ছোট ভাইয়ের হাতে পরাজিত হবে? মানে আমায় একটু ভাবতে দিন। রাবণ রাক্ষস কুলজাত, তারপর এখনো ব্রহ্মার বরে আরো শক্তিশালী হয়ে উঠেছে। তুমি এখন ওর সঙ্গে যুদ্ধ করতে যেও না। তাহলে কি করব পিতা? এই সময় বুদ্ধিমানের কাজ এই হবে যে তুমি লঙ্কাপুরী ছেড়ে কৈলাসে চলে যাও। যথাজ্ঞা পিতা।
সবাই, এখন থেকে আমি তোমাদের রাজা। তোমাদের কথা দিলাম, আর তোমাদের কখনো কোথাও লুকিয়ে থাকতে হবে না। তোমরা যেখানে ইচ্ছে যেতে পারবে, যা ইচ্ছে করতে পারবে, তোমাদের কোনো ভয় নেই। আমি তোমাদের সর্বদা রক্ষা করব। চলো এবার আমরা যা খুশি তাই করব, যেখানে খুশি যাও। হ্যান্সেল, হ্যান্সেল, হ্যান্সেল কোথায় রে? কোথায় তুই? এই যে বাবা, আসছি। বলছিলাম কি, ওই উঠোনে কাঠগুলো এনে রেখেছি, তুই একটু গুছিয়ে বেঁধে রাখবি বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি রাখছি বাবা। গ্রেটেলকে দেখছি না তো। ও তো ঘরে কাজ করছে বাবা। সারাদিন মেয়েটা কাজ করে, তাও কত বকা শুনতে হয় ওকে। তোদের নিজেদের মা বেঁচে থাকলে এমনটা বোধহয় হতো না রে। থাক না বাবা ওসব কথা। শোনো না, কাল থেকে আমিও তোমার সঙ্গে বনে কাঠ কাটতে যাব। তুই যাবি? কেন রে? কেন আবার? তোমাকে কাঠ কাটতে সাহায্য করব, তাতে তোমার কষ্টটা একটু কম হবে বাবা। না শোনা না, তোকে যেতে হবে না রে বাবা। তোদের হাসি মুখগুলো দেখলেই আমার সব কষ্ট চলে যায় রে। এই যে গ্রেটেল মা, আয় 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 মা, আমার কাছে এসে একটু বস না রে মা। সারাদিন এত কাজ করিস, খুব কষ্ট হয় না রে মা? না না বাবা, কষ্ট কিসের? মাকে সাহায্য না করলে মার যে একা একা কষ্ট হবে। ও তাই বলি, সব গেল কোথায়? এখানে বসে বসে সোহাগ হচ্ছে। তা ঘরের কাজকর্ম কি সব আমি একাই করব? আহা, অমন করে বলছো কেন? চলো চলো, আমিও তোমাকে সাহায্য করব, চলো। না না বাবা, তুমি বিশ্রাম নাও। তোমাকে তো আবার কাঠ বিক্রি করতে বাজারে যেতে হবে। আমি মায়ের সঙ্গে কাজ করে দিচ্ছি। অধিক্ষেতা, তাড়াতাড়ি আয়, এসে আমাকে উদ্ধার কর। বাবা, আমিও যাই, কাঠগুলো বরং গুছিয়ে দিই। ওদেরকে সব সময় এত বকো কেন বলো তো? একটু আদর করলে তো বাচ্চা দুটোর ভালো লাগে নাকি? আমাকে তো সব সময় বকতেই দেখো। সৎ মা তো, আই ভাবো আমি ওদের ভালোবাসি না। না না না, আমি সে কথা বলিনি, তুমি ভুল বুঝছো। তুমি আর আদিক্ষেতা করো না তো। দেখছি তো ওদের আমি একটু কিছু বললেই যেন তোমার গায়ে ফসকা পড়ে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। ব্যাস, আবার শুরু হলো। আচ্ছা গ্রেটেল, মা রোজ এমন করে কেন বলতো? একটু ঘুমোতেও পারি না। ঠিক বলেছিস, বাবাও ঘুমোতে পারে না। সারাদিন বাবার কত খাটনি যায় বল। মা যে কেন এগুলো বোঝে না জানি না বাবা। বাবার জন্য আমার খুব কষ্ট হয় রে বোন। আমারও তো হয় রে। বাজে না বকে এবার কাজের কথাটা শোনো। ঘরে খাবার দাবার সব ফুরিয়ে আসছে, কিন্তু হাতেও বেশি টাকা পয়সা নেই যে কিনবো। সে তো বুঝলাম, কিন্তু করবোটা কি বলো তো? কাঠ বিক্রি করে আজকাল আর আগের মতো পয়সা পাই না। অধিক্ষেতা, এরপর তো উপোস করে থাকতে হবে। না না না, ঈশ্বর ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? আরে হ্যাঁ গো হ্যাঁ, চলো ছেলে মেয়ে দুটোকে কোথাও রেখে আসি, তাহলে আমাদের খরচটাও একটু কমবে আর আমরা দুজনে একটু ভালোভাবে থাকতেও পারবো। এসব এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, মাথা ঠান্ডা করে ভাবো, তাহলেই বুঝতে পারবে। কিন্তু এটা কি করে হয়? আরে বাবা, কেন হবে না? কাল ভোরবেলা ওদের একটা গভীর জঙ্গলে নিয়ে রেখে আসবো, তারপর আমরা চলে আসবো। ওরা আর পথ চিনে আসতে পারবে না। না না না, আমি কিছুতেই যেতে পারবো না, অসম্ভব। অসম্ভব বললে তো হবে না। আরে বাবা, তুমি অত ভাবছো কেন? জঙ্গলে তো আরো কেউ কেউ কাঠ কাটতে যায় নাকি? সেরকম কেউ ওদের দেখতে পেলে নিয়ে যাবে। অন্য লোকের বাড়িতে গিয়ে
ওরা কি ভালো থাকবে? আদিক্ষেতা, কেন থাকবে না? হ্যাঁ, কেন থাকবে না? তুমি চিন্তা করো না তো, এর থেকে আর ভালো উপায় হবে না। মা এসব কি বলছে রে দাদা? কি হবে এখন? চুপ, একদম চুপ। এখনই এত ভয় পাস না তুই। আমি ঠিক একটা উপায় বের করব। তাড়াতাড়ি কর দাদা, সময় তো বেশি নেই। দাঁড়া দাঁড়া বোন, আমি একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, শোন, আমরা যে সব জেনে ফেলেছি সেটা কিন্তু মাকে কিছুতেই বুঝতে দিবি না। একদম স্বাভাবিক থাকবি তুই, বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ দাদা। তুই এখন শুয়ে পড় তো, আমি একটু বাগান থেকে ঘুরে আসছি। এত রাতে বাগানে যাবি কেন? ওরে বাবা, আমার কাজ আছে, তোকে পরে সব বলবো। শোনো, হাত মুখ ধুয়ে তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন মা, আমরা কোথাও যাব? যাবো তো, আজকে আমরা 4 জনে মিলে জঙ্গলে বেড়াতে যাব। তাই? তবে তো খুব মজা হবে। গ্রেটেল বোন, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমোতে হবে না। ওঠ ওঠ ওঠ। কেন? কেন কি রে? আজকে বেড়াতে যাব আমরা। বেড়াতে যাব? কোথায়? জঙ্গলে, মা বাবার সঙ্গে। ও বুঝেছি বুঝেছি। তাহলে তাড়াতাড়ি কর। দাদা, তুই কিন্তু বললি না রাতে নুড়িগুলো কেন বাগান থেকে নিয়ে এলি? তোর না সবেতে তাড়াতাড়ি। নুড়িগুলো পকেটে করে নিয়ে যাব, যাবার পথে ফেলতে ফেলতে যাব, যেন পথ চিনে আমরা আবার ফিরতে পারি। দারুণ বুদ্ধি তো, দারুণ বুদ্ধি করেছিস দাদা। নে, আর দেরি করতে হবে না। কিন্তু মা যদি দেখে ফেলে? তুই নিশ্চিন্ত থাক, মা কিচ্ছু দেখবে না। কিরে হ্যান্সেল, বারবার পিছিয়ে পড়ছিস কেন? এই তো মা, যাচ্ছি। এত ভালো লাগছে, চারদিকটাই দেখতে দেখতে যাচ্ছি। একটু বিশ্রাম না নিয়ে আর চলতে পারছি না। হ্যাঁ গো, আমিও আর পারছি না। হ্যান্সেল, আমরা একটু বসছি বাবা, তোমরা জঙ্গলটা ঘুরে দেখো। আচ্ছা মা। এই জঙ্গলে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাঠি পাবে। হ্যাঁ, এক রকমের গাছ আছে এখানে, যার ডালগুলো সুন্দর লাঠির মতো হয়। দেখবি, অনেক রকম ডাল মাটিতে পড়ে থাকে। তাহলে তো আমি আর গ্রেটেল খুব মজা করে লাঠি কুড়োবো। আর সঙ্গে যে রুটি দিয়ে দিলাম, খিদে পেলে খেয়ে নেবে, কেমন? এই সুযোগ, চলো আমরা চলে যাই। চলো। দাদা, অন্ধকারে আমার কেমন ভয় করছে রে। আরে আমি আছি তো, ভয় পাস না। চল, আমরা ওই বড় গাছটার নিচে বসে রাতটা কাটিয়ে দিই। যদি যদি বাঘ ভাল্লুক আসে? বিহিতু একটা। এই জঙ্গলে ওসব কিচ্ছু নেই, তুই নিশ্চিন্তে থাক। ভোর হলেই নুড়ি দেখে দেখে আমরা ঠিক বাড়ি ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, এবার চল দাদা। আচ্ছা দাদা, ওই জায়গাটায় একবার যাবি? যদি বাবা এখনো থাকে? বাবা চাইলেও মা বাবাকে থাকতে দেবে না রে। তাও তো ঠিক। শোন, এই রাতে আর কোথাও গিয়ে কাজ নেই। তুই চুপ করে এখানে বস আর আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। ভয় পাস না বোন, ওটা পাখির ডাক। গ্রেটেল, গ্রেটেল বোন, ওঠ ওঠ, দেখ সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে? দাদা, আমরা কোথায় রে? আরে তুই সব ভুলে গেলি, আমরা তো জঙ্গলে। চল, বাড়ি ফিরতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। দেখলি তো, কালকে বলেছিলাম না মা বাবাকে থাকতে দেবে না। বাবার নিশ্চয়ই আমাদের ছেড়ে যেতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, সে তো হবেই। বাবা তো আমাদের খুব ভালোবাসে। ওদিকে কোথায় যাচ্ছিস? নুড়িগুলো তো এই দিকে। আসলে আমি ভাবছিলাম আমাদের দেখে মায়ের অবস্থাটা ঠিক কি হবে। তোরা তোরা এসেছিস? তোরা তোরা এসেছিস?
হ্যাঁ, আমি তো খুব চিন্তায় ছিলাম। কাল ঘুরতে গিয়ে কোথায় যে চলে গেলি। মনে হয় সেদিনের কথাগুলো ওরা শুনে ফেলেছিল, তাই আস্তে আস্তে সাবধানে কথা বলতে হবে। ভালোই হয়েছিল, তাই তো বুদ্ধি করে রাস্তা চিনে ওরা ফিরে আসতে পেরেছে। অধিক্ষেতা, আল্লাহ দেখলে গা জ্বলে যায়। ফিরে যখন এসেছে 7 দিন কাটুক, তারপর আবার গভীর জঙ্গলে রেখে আসবো। না না, আমি আর পারবো না। অধিক্ষেতা দেখো, পারবো না বললে তো চলবে না। টাকা পয়সা খাবার দাবার সব ফুরিয়ে এসেছে। দেখো দেখো, আমাদের জুটলে ওদেরও হবে। 7 দিন বাদে ওদের আবার জঙ্গলে রেখে আসবো, এটাই আমার শেষ কথা। দিনটা মনে রেখো। এ নিয়ে আর আলোচনা করব না। জানিস বোন, মা আজও আস্তে আস্তে কথা বলছিল, যাতে আমরা শুনতে না পাই। তুই কি শুনতে পেয়েছিস দাদা? তাও আমি শুনতে পেয়েছি। শোনো হ্যান্সেল, আজ আমরা আবার বেড়াতে যাব, তোমরা কিন্তু তৈরি হয়ে নাও। আচ্ছা মা, কিন্তু আমরা কোথায় যাব? জঙ্গলে যাব, তবে আরো দূরে। আর তোমাদের 2টো করে রুটি দিয়ে দিলাম, খিদে পেলে খেয়ে নেবে। কি রে দাদা, এবার তো নুড়ি কুড়োনোর সময় নেই, কি করবি এখন? আরে নুড়ি নেই তো কি হয়েছে, রুটি তো আছে, সেটাই ছিঁড়ে ফেলতে ফেলতে যাব। ইস, তোর কত বুদ্ধি রে দাদা। এই আগুন দেখলে পশুরা ভয় পাবে, এদিকে আসবে না, বুঝলি? এই তোরা কিন্তু এই আগুনের পাশেই থাকবি। আমি আর তোমাদের বাবা গিয়ে দেখি যদি আরো কিছু কাঠ জোগাড় করা যায়। দাদা, এই দাদা, ওঠ। আজ চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে। চল না, রুটিগুলো দেখে দেখে আমরা বাড়ি ফিরে যাই। মন্দ বলিসনি, চল তবে যাই। আরে রুটির টুকরোগুলো কোথায় গেল? তাই তো, একটাও রুটি নেই। জানিস বোন, মনে হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছে। এবার রাস্তা চিনবো কিভাবে? দাঁড়া না, একটা উপায় হবেই। কতদিন কোনো বাচ্চা ছেলে মেয়ে পাই না, একবার গিয়ে দেখ না কোনো বাচ্চা পথ হারিয়ে ঘুরছে কিনা। পেলেই আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। পাখিটাও দেখছি আমাদের মাথার উপরেই ঘুরছে। ও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমরা পথ হারিয়ে ফেলেছি। একদম ঠিক বলেছো, আমি তোমাদের পথ দেখিয়ে দেব। দাদা রে, পাখিটা কথাও বলতে পারে। হ্যাঁ, কি মিষ্টি করে কথা বলছে। তোমরা আমার সাথে এসো। চল বোন, চল। ও মা, এই যে দেখি কেকের কুড়ে ঘর। শুধু কেক না রে বোন, রুটিও আছে। আবার দেখ, জানলাগুলোয় চিনির দানা। ইস, কি ভালো ভালো খাবার, দেখে খিদে পেয়ে গেল। আমারও তো সেই কখন থেকে খিদে পেয়েছে। চল না, খাই গিয়ে। খাবারগুলো কি ভালো রে, এরকম খাবার এই প্রথম খেলাম। তোমরা চাইলে আরো ভালো ভালো খাবার খেতে পারবে। তোমরা যত খুশি খাও বাচ্চারা, তোমরা খেলেই আমার আনন্দ। আহারে,
বাচ্চারা মনে হয় ঠিক করে খেতেই পায় না, তাই এত রোগা। তোমরা ভেতরে এসো, এখানে প্রাণ ভরে খাবে, তবেই তো সুন্দর মোটা সোটা চেহারা হবে তোমাদের। কত রকমের খাবার খাচ্ছি এখানে বল। হ্যাঁ, দারুণ দারুণ খাবার। এসব খেলে দুদিনেই মোটা হয়ে যাব। তা যা বলেছিস দাদা, তবে বেশি মোটা হয়ে কাজ নেই। এতদিন পরে আনলি দুটো রোগা রোগা বাচ্চা। তুই তো জানিস মোটা সোটা বাচ্চা ছাড়া আমার খেতে ভালো লাগে না। আর তো কাউকে পেলাম না, কি করব? ঠিকই বলেছিস। বাচ্চা দুটোকে খাইয়ে আগে মোটা করে নিতে হবে। হ্যাঁ রে, তোর নাম তো হ্যান্সেল। হ্যাঁ গো বুড়ি ঠাম্মা। এইদিকে আয় তো, দেখি একবার। কি আমাকে তুমি খাঁচার মধ্যে বন্দি করলে কেন? খোলো, খুলে দাও দরজাটা। খুলবো বলে তো ঢোকাইনি, তোকে এখানেই থাকতে হবে। কেন এমন করছো? ছেড়ে দাও আমাকে। না না, তুমি দাদাকে ছেড়ে দাও। একদম চুপ করে থাক। তুই খাওয়া দাওয়া করে মোটা হলে আমি তোকে রান্না করে খাবো। না না, তুমি এমন করো না, ওকে ছেড়ে দাও। হ্যান্সেলকে তো আগে আমার খাওয়ার উপযুক্ত করব, ততদিনে তুই আমার ঘরের সব কাজ করবি। গ্রেটেল, যা তো ওই বড় উনুনটা ধরানোর জন্য কাঠ নিয়ে আয় তো। কেন? বড় উনুন ধরাবে কেন? সবটাতে এত কথা বলিস কেন? যাই হলে সব দেখতে পাবি। তোকে যে বড় কেটলিতে জল ভরতে বলেছিলাম, ভরেছিস? হ্যাঁ, ভরে রেখেছি। বাবা, খুব ভালো, খুব ভালো। জলটা ফুটলে হ্যান্সেলকে সেদ্ধ করে খাবো। ও মা গো, এমনটা করো না বুড়ি ঠাম্মা। ঠিক আছে, তোমার যদি খেতে হয় তাহলে আমাকে খাও। তোকে তো খাবই, কিন্তু আগে হ্যান্সেলকে খেয়ে নি। এতদিন ধরে খাইয়ে দাইয়ে ওকে মোটা করলাম। আর বকিস না তো, এখন উনুনে ঢুকে দেখ ওটা ভালো মতো গরম হয়েছে কিনা। উনুনে ঢুকবো? কিন্তু কিভাবে? আমি তো জানি না। এই সহজ কাজটাও জানিস না? আমি দেখিয়ে দিচ্ছি, দেখ। তোর বুদ্ধির জন্য আমরা বেঁচে গেলাম গ্রেটেল। দাদা, দেখেছিস ওখানে একটা সিন্দুক আছে? হ্যাঁ, চল দেখতে হবে ওর মধ্যে কি আছে। এটা সহজে খুলবে না রে বোন, আরো চেষ্টা করতে হবে। কি কত মণিমুক্ত রে গ্রেটেলের মধ্যে। হ্যাঁ রে দাদা, সেটাই তো দেখছি। দেখ দেখ, কত বড় বড় হিরে আর মণিমুক্ত।
জীবনে এরকম দেখিনি রে দাদা। আমরা এখান থেকে সব মণিমুক্ত নিয়ে যাব। সেটা কি ঠিক হবে দাদা? ডাইনি বুড়ির জিনিস আমরা কেন নেব? ওই দুষ্ট ডাইনি বুড়ি তো মরেই গেছে, এগুলো নিয়ে বাবাকে দিলে আমাদের সকলের কষ্ট দূর হবে। হ্যাঁ ঠিক বলেছিস, মাও তাহলে আর আমাদের বকবে না। হ্যাঁ রে বোন। ওরে বাবা, কত বড় নদী, কিভাবে পার হব? তাই তো, ওই দেখ বোন, রাজহাঁস। ওকে বলে দেখি একবার আমাদের পার করে দেয় কিনা। ভাই রাজহাঁস, একটু শুনবে? হ্যাঁ বলো, কি বলবে? আমাদের একটু সাহায্য করবে? এই নদীটা আমাদের পার করিয়ে দাও না। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আসছি। নদী তো পার হলাম, এবার কোন দিকে যাব বলতো বোন? দাদা, ডাইনি বুড়ির ওই পাখিটা আবার আসছে রে। সত্যি তো, ও আবার আসছে কেন? জানি তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি তোমাদের ভালো চাই। আমার কথায় দুঃখ পেও না পাখি, আসলে না না, তোমার কোনো দোষ নেই। তবে ডাইনি বুড়ি মারা যাওয়াতে আমি খুব খুশি হয়েছি। তোমরা খুব ভালো কাজ করেছো। কিন্তু তুমি তো ওর কথা মতোই কাজ করতে। কি করব? আমাকে তো জাদু করে বশ করে রেখেছিল। ও মরে যাওয়াতে জাদুও কেটে গেছে। এখন চলো তোমাদের বাড়ি পৌঁছে দিই। বাবা, বাবা দরজা খোলো। কে 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 ডাকে আমায়? আসছে। কি তোরা তোরা এসেছিস? বাবা, মাকে দেখছি না তো। মা কোথায় বাবা? তোদের মা আমাদের ছেড়ে চলে গেছে রে। জ্বর হয়েছিল, সারল না। কি আর করবে বাবা, দুঃখ করো না তুমি। দাদা, বাবাকে ওগুলো দিবি না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এত দামি দামি মণিমুক্ত কোথায় পেলি? বলবো বাবা, তোমাকে সব কথা বলবো। এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোদেরকে আবার আমি ফিরে পেয়েছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের জন্য আরো অনেক মজার মজার গল্প নিয়ে। আজকে শোনাবো আরেকটি মজার গল্প। সাহেবগঞ্জ নামে একটা জায়গায় থাকতো ভূতনাথ পোদ্দার। তবে সে ছিল এতই বোকা আর সরল যে সবাই তাকে চিনত বোকা ভূত নামে। একদিন কি হলো জানো? ভূত রাস্তা দিয়ে হাঁটছে, কাঁধে একটা ঝোলা, পরনে হাঁটু পর্যন্ত ধুতি আর একটা ফতুয়া। পাশ দিয়ে কয়েকজন বউ হেঁটে যাচ্ছে, ওদের প্রত্যেকের হাতে একটি করে থালা, আর থালার মধ্যে রয়েছে দুধের ঘটি, কিছু ফুল আর ফল। ভূত তাদের দেখে ওদের পেছন পেছনে এগিয়ে যায়। এবার ভূত দেখে সেই মহিলারা একটি মন্দিরের সামনে এসে দাঁড়ায়। ভূতও সেখানে এসে দাঁড়ায়, দেখে যে সবাই মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল আর দুধ দিয়ে পুজো করছে, তারপরে প্রণামী দিয়ে হাত জোড় করে মানত করে চলে যাচ্ছে। ভূত অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই সব দেখতে থাকে। সবাই চলে গেলে সবার শেষে ভূত ঠাকুরের সামনে আসে, ঝোলাটা পাশে নামিয়ে রাখে আর হাত জোড় করে বলে, হে ঠাকুর, সবাই তোমায় কত কিছু দিয়ে পুজো করছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তুমি কি আমার প্রার্থনা শুনবে? এদিকে শিব মন্দিরের পিছনে আড়ালে লুকিয়ে ছিল ছিচকে চোর ফচকে। সে সব দেখছিল। ভূতর কথা শুনে মনে মনে হেসে বলল, ওর কাছ থেকে সুযোগ নিতে হবে। তুই এসে গেছিস ভূত, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। তাই
তাই ঠাকুর, কিন্তু কিন্তু আমার তো কিছুই নেই। কে বলল নেই? তোর ওই ঝোলাটার মধ্যে যা যা আছে সব বের কর। 3 বাড়ি ঝাড়ু দিয়ে কিছু খাবার আর 40 টাকা মতো পেয়েছি, এই ঝোলার মধ্যে আছে। আমার এই সামান্য জিনিস তুমি নেবে ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, নেব নেব, আমার কাছে সবাই সমান। নে, এক্ষুনি বের কর। ভূত তার ঝোলা থেকে খাবার আর 40 টাকা বের করে শিবলিঙ্গের সামনে রাখে। খুব ভালো, নে নে, তোর যা চাই বল। মানে আমার না? আরে বল না। আপনার গলায় কিছু হলো ঠাকুর? আসলে সকাল থেকে দুধ আর জল খেয়ে খেয়ে গলাটা ধরে গেছে। নে নে, তাড়াতাড়ি বল তোর মনস্কামনা। ভূত ঠাকুরের কাছে এগিয়ে এসে কানে কানে বলার মতো করে বলে, আমার না অনেক দিনের শখ রাবড়ি খাবার, শুনেছি খুব ভালো খেতে, যদি একবার খেতে পেতাম আর কি। বেটার শখ কম নয়, এদিক নিয়ে তার ওদিক আছে। রাবড়ি খাবে? দাঁড়া দাঁড়া, খাওয়াচ্ছি রাবড়ি। শোন শোন, তোর সব ইচ্ছে পূরণ করব, কিন্তু তার জন্য তোকে একটা কাজ করতে হবে। যদি করতে পারিস তাহলে রোজ তুই 1 হাঁড়ি করে রাবড়ি খেতে পাবি। 1 হাঁড়ি রাবড়ি রোজ খেতে পাবো? বলুন ঠাকুর, আমায় কি করতে হবে? শোন, এখান থেকে সোজা যে রাস্তা চলে গেছে সেই রাস্তা বরাবর গেলে শাল পিয়ালের বন, সেই বন পেরিয়ে গেলে এই অঞ্চলের জমিদারের বাড়ি। তার কাছে আছে একটা সোনার বাক্স, যাতে লাগানো আছে হিরে, পান্না আর চুনি। সেই বাক্সটা যদি আমায় দক্ষিণা স্বরূপ এনে দিতে পারিস তাহলেই রোজ তোর জন্য রাবড়ির হাঁড়ি পাকা। ঠিক আছে ঠাকুর, তুমি যা বলবে তাই হবে। আমি এক্ষুনি ওই জমিদারের বাড়ির দিকে রওনা হচ্ছি। আমায় আশীর্বাদ করো ঠাকুর। যা, রওনা হয়ে যা, তবে মনে রাখিস ওই শাল পিয়ালের বনে আছে বুড়ো ভাল্লুক। ও যেন তোকে শুঁকতে না পারে। যদি একবার তোর গায়ের গন্ধ শুঁকে নেয় তাহলেই তোর মৃত্যু অনিবার্য। কথাটা মাথায় রাখিস। আগে মনে থাকবে। যা যা বেটা, মজা বুঝবি, যা। মা মা, আমায় শিব ঠাকুর বলেছেন যদি আমি জমিদারের সোনার বাক্স এনে দিতে পারি তাহলে রোজ আমায় 1 হাঁড়ি রাবড়ি খেতে দেবে। কি? জমিদারের সোনার বাক্স, রাবড়ি? শিব ঠাকুর বলেছেন? কি এসব আবোল তাবোল কথা বলছিস তুই? আমি ঠিক বলছি মা, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না। তোকে নিশ্চয়ই আবার কেউ বোকা বানিয়েছে। না মা, কেউ বোকা বানায়নি। আমি নিজের কানে শুনেছি শিব ঠাকুর আমার সঙ্গে কথা বলেছেন। সেখানে আর কেউ ছিল না। ঈশ্বর তোর মঙ্গল করুন। ঠিক আছে, তুই যা করবি কর। এবার একটু বস, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। কাঁধে একটা ঝোলা নিয়ে
ভূত মাকে প্রণাম করে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে শেষে এসে পৌঁছয় সেই শালপিয়ালের বনে। বনের ভেতর সোজা রাস্তা চলে গেছে, দুদিকে সার দিয়ে শাল আর পিয়াল গাছ দাঁড়িয়ে। চারদিকে দেখতে দেখতে ভূত হেঁটেই চলেছে। হঠাৎ একটা গর্জন শুনতে পায়, থমকে দাঁড়ায় ভূত। সর্বনাশ, সেই বুড়ো ভাল্লুক বোধহয় এসে গেছে। এবার আমি কি করি? যাই, ওই গাছটার পেছনে লুকিয়ে যাই। যা, ভাল্লুকটা আমায় শুকে নিল। তার মানে আমি আর বেঁচে নেই, মরে গেছি। কিছুক্ষণ পরে সেখান দিয়ে তিনজন কাঠুরে যাচ্ছিল। তারা এসে ভূতকে দেখে। প্রথমে মৃত মনে করে, তারপরে নাকের সামনে আঙুল নিয়ে এসে দেখে। এই, এ তো দেখছি বেঁচে আছে, মরেনি। চল তো, ওর মুখে একটু জল দি। আমি কে? আমি তো মরে গেছি। তোমরাও কি আমার মতো মরে গেছো? ভাল্লুক বুঝি তোমাদেরও শুকে দিয়েছে? ভাল্লুক? কই না তো। আর তুমি তো বেঁচে আছো। কে বললো মরে গেছো? না না, আমি মরে গেছি। হে ঠাকুর, সবাই তোমায় কত কিছু দিয়ে পুজো করছে, কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তুমি কি আমার প্রার্থনা শুনবে? তুই এসে গেছিস ভূত? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর যা চাই বল। আমার না অনেক দিনের শখ রাবড়ি খাবার। শুনেছি খুব ভালো খেতে। যদি একবার খেতে পেতাম আর কি। শোন, তোর সব ইচ্ছে পূরণ করব, কিন্তু তার জন্য তোকে একটা কাজ করতে হবে। শোন, এখান থেকে সোজা যে রাস্তা চলে গেছে, সেই রাস্তা বরাবর গেলে শালপিয়ালের বন। সেই বন পেরিয়ে গেলে এই অঞ্চলের জমিদারের বাড়ি। তার কাছে আছে একটা সোনার বাক্স। সেই বাক্সটা যদি আমায় দক্ষিণা স্বরূপ এনে দিতে পারিস, তাহলেই রোজ তোর জন্য রাবড়ির হাঁড়ি পাকা। তবে মনে রাখিস, ওই শালপিয়ালের বনে আছে বুড়ো ভাল্লুক। যদি একবার তোর গায়ের গন্ধ শুকে নেয়, তাহলেই তোর মৃত্যু অনিবার্য। সর্বনাশ, সেই বুড়ো ভাল্লুক বোধহয় এসে গেছে। এবার আমি কি করি?
যা, ভাল্লুকটা আমায় শুকে নিল। তার মানে আমি আর বেঁচে নেই, মরে গেছি। মনে হচ্ছে লোকটা খুব বোকা। চল, আমরাও এর থেকে সুবিধে আদায় করিনি। আচ্ছা, তুমি তো মরে গেছো, তার মানে তোমাকে কেউ দেখতে পাবে না। তাহলে এক কাজ করো, তুমি বরং জমিদারের বাড়ি গিয়ে ওই বাক্সটা এনে আমাদের দাও। আমরা না হয় তোমার নাম করে সেটা শিবের কাছে দিয়ে আসবো, আর তার বদলে রাবড়ির হাঁড়ি নিয়ে এসে তোমায় দিয়ে দেব। তাই তোমরা আমার জন্য এত কিছু করবে? তোমরা খুব ভালো গো। আমি তাহলে জমিদারের বাড়ির দিকেই যাই, বলো? হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, শিগগিরই যাও। আর মনে রেখো, আমরা জমিদার বাড়ির পেছনের দিকে তোমার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি বাক্স নিয়ে এসো, যাও যাও যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। উঁচু পাঁচিল থেকে কোনো রকমে ঝাঁপ দিয়ে বাগানে আসে ভূত। বাগানে বেঁধে রাখা কুকুর ওকে দেখে চিৎকার করতে থাকে। ভূত এদিক ওদিক তাকিয়ে দৌড়ে বাড়ির পেছন দিকে চলে আসে। দেখে রান্নাঘরের দরজা খোলা আছে, সেখান দিয়ে ঢুকে পড়ে। সামনে দেখে সারি দিয়ে গামলা ভর্তি খাবার রাখা আছে, ভাত, ডাল, মুড়ি ঘন্ট, মাছের ঝোল, মাংস, দই, সন্দেশ, রাবড়ি। রাবড়িতে গিয়ে চোখ আটকে যায়। লোভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, জিভটা আপনি বেরিয়ে আসে। টপ 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 করে জল পড়তে থাকে জিভ থেকে। হাসি হাসি মুখে খাবারের সামনে বসে পড়ে, একটা একটা করে খাবার খেতে থাকে। শেষে যেই রাবড়িতে হাত দিতে যাবে, অমনি গলার আওয়াজ পায়। এই, কে রান্নাঘরে দরজাটা খুলে এসেছিস? এক্ষুনি বিড়াল এসে সব খেয়ে নিয়ে যাবে। ভূত সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে পাশে একটা থামে গিয়ে লুকিয়ে পড়ে। সারা মুখে খাবার লেগে থাকে আর মনে মনে আফসোস করতে থাকে। ইস, ওই সাদা পায়েসের মতো মিষ্টিটাই খেতে পেলাম না। মনে হয় খুব ভালো মিষ্টি, খুব খেতে ইচ্ছা করছে। যা যা, সব খাবার খেয়ে চলে গেল রে। এই হারু, সিধু, রুমি, সব কোথায় গেলি রে? শিগগির আয়, বেড়ালে সব খাবার খেয়ে চলে গেল। যা 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 যা, সব খাবার খেয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, গিন্নিমা, গিন্নিমা, কি হয়েছে, কি হয়েছে? আর কি হয়েছে, দেখো কি অবস্থা। সবাই আশেপাশে খুঁজতে থাকে বেড়াল আছে কিনা। ওদিকে ভূত এইসব দেখে ভয় পেয়ে একটা ঘরে ঢুকে পড়ে, আর সেটা ছিল জমিদারের ঘর। জমিদার মশারির ভেতর নাক ডেকে ঘুমোচ্ছেন। ভূত মশারি তুলে জমিদারের মুখটা ভালো করে দেখতে থাকে। এমন সময় খুব জোরে ঢেকুর ওঠে ভূত। চোর 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 চোর, এই কে কোথায় আছিস? চোর চোর। সবাই এসে ভূতকে ধরে ফেলে। একটা বড় ঘর
আর সামনে বসে আছেন জমিদার। তাকে ঘিরে বাড়ির সবাই, আর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 3 জন কাঠুরে, আর তার সামনে বসে আছে ভূত। এই 3টে শয়তানকে বেঁধে কারাগারে ফেলে দাও, 100টা চাবুক মারো। আর ওই যে বেড়ে শয়তান, ওটাকে বেঁধে নদীর জলে ফেলে দাও। কুমিরটা অনেক দিন ভালো মন্দ খেতে পায়নি। আমারে আবার কেন মারবেন? আমি তো মরেই গেছি। তাই নাকি? কই দেখি দেখি কেমন মরেছিস। হ্যাঁ, আমি কে? আমি তো মরে গেছি। তোমরাও কি আমার মতো মরে গেছো? আচ্ছা, তুমি তো মরে গেছো, তার মানে তোমাকে কেউ দেখতে পাবে না। তাহলে এক কাজ করো, তুমি বরং জমিদারের বাড়ি গিয়ে ওই বাক্সটা এনে আমাদের দাও। আমরা না হয় তোমার নাম করে সেটা শিবের কাছে দিয়ে আসব, আর তার বদলে রাবড়ির হাঁড়ি নিয়ে এসে তোমায় দিয়ে দেব। বুঝেছি বুঝেছি, তুমি হচ্ছ খুবই বোকা আর সরল। ঠিক আছে ঠিক আছে, যাও, আমি তোমাকে মুক্তি দিলাম। তুমি আজ থেকে এখানেই থাকবে আর আমার আস্তাবলের দেখাশোনা করবে। এই, কে আছিস? ওই 3টেকে ধরে নিয়ে যা। পেয়াদা এসে কাঠুরে 3 জনকে ধরে নিয়ে চলে যায়। জমিদার 1 হাঁড়ি রাবড়ি এনে ভূতকে খেতে দেয়। ভূত আনন্দে চোখ গোল গোল করে রাবড়ির দিকে তাকিয়ে থাকে।